আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে বাসায় রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমি তোমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স পার্ট 3 বিষয় কোড 23-16 কোর্সের শিরোনাম পারস্য মধ্য এশিয়ার মুসলমানদের ইতিহাস 13 শতক থেকে 18 শতক। লেকচার নাম্বার 6। লেকচারের শিরোনাম চাকতাই বংশ। এই বংশের এক অন্যতম শাসক তৈমুরলেন, তার শাসনামল সম্পর্কে কৃতিত্ব সম্পর্কে আলোচনা করা হবে। আজকের এই ক্লাসটি উপস্থাপনে রয়েছে আমি ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। আমরা যদি আজকের এই আলোচনা পুরোপুরি জানতে পারি তাহলে যে বিষয়গুলো সম্পর্কে আমরা অবগত হতে পারবো, তাহলে তৈমুরের পরিচয় সম্পর্কে জানতে পারবো। তৈমুর কি আসলে চাকতাই বংশের ছিলেন কিনা সে সম্পর্কে আমাদের জানার যে সমস্যা সেটা সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করতে পারবো। তৈমুর যে সমস্যা ছিল সিংহাসনে আরোহণের পূর্বে এবং সিংহাসনে আরোহণের পরে, এই সমস্যাগুলো সম্পর্কে জানতে পারবো। সিংহাসনে আরোহণের পরেই তৈমুর রাজ্য বিজয়ের যে পদক্ষেপগুলো গ্রহণ করেছিলেন সেই রাজ্য বিজয়গুলো সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারবো এবং তৈমুর কিভাবে মৃত্যুবরণ করেছিলেন সেই সম্পর্কে ধারণা লাভ করতে পারবো এবং তার নানামুখী কৃতিত্বমূলক প্রজারঞ্জক শাসক হিসেবে যে কর্মকাণ্ডগুলো পরিচালনা করেছেন সেই সম্পর্কে আমরা জানতে পারবো। প্রথমেই ভূমিকা সম্পর্কে জেনে নিই। পৃথিবীর মধ্যযুগের ইতিহাসে সামরিক দক্ষতা ও সাফল্যের ক্ষেত্রে তৈমুর ছিলেন এক বিস্ময়কর ও অতুলনীয় প্রতিভার অধিকারী। গ্রিক বীর আলেকজান্ডারের ন্যায় তিনিও বিশ্ব জয়ের আশা পোষণ করতেন। সামরিক সাফল্যের দিক দিয়ে বিচার করলে তৈমুরকে এশিয়ার আলেকজান্ডার বলে আখ্যায়িত করলে অত্যুক্তি হবে না। তিনি গর্বভরে বলতেন, আকাশে যেমন একজন খোদা, পৃথিবীতেও তেমনি একজন বাদশা থাকবেন, আর বলা বাহুল্য যে তিনি হবেন সেই বাদশা। বিশ্ব রাজ্য প্রতিষ্ঠা এই স্বপ্নে তৈমুর ছিলেন বিভোর। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সেই চেষ্টা করে গেছেন। প্রায় অর্ধশতক পর্যন্ত তিনি এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশে ত্রাস স্বরূপ ছিলেন। সামান্য একজন গোত্রপত্রের পুত্র হয়ে তিনি যে সাহস, প্রজ্ঞা ও পারদর্শিতার পরিচয় দিয়েছেন তার তুলনা হয়। এই সমস্ত গুণাবলী তৈমুরকে তার লোকদের নিকট অবিসংবাদিত নেতা ও সর্বজন প্রশংসিত সমন্বয়ক হিসাবে প্রতিষ্ঠিত করেছে। এখন আসি তৈমুর চাকতাই বংশের লোক ছিলেন কিনা। আমরা জানি চেঙ্গিস খানের দ্বিতীয় পুত্র চাকতাই মধ্য এশিয়ার ট্রান্স অক্সিয়ানিয়ার উপর স্বীয় আধিপত্য বিস্তার করেছিলেন। চেঙ্গিস খানের জীবদ্দশাতেই তিনি পুত্র চাকতাইয়ের উপর মঙ্গল সাম্রাজ্যের এই অংশের শাসনভার অর্পণ করেছিলেন। চাকতাই অবশ্য মহান খানের অধীনেই এই অঞ্চলের শাসন কার্য পরিচালনা করেন। চীন ও মধ্য এশিয়া আক্রমণের সময় তিনি পিতার সাথে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। মঙ্গলদের জাতীয় রীতিনীতি এবং বিশেষ করে চেঙ্গিস খান কর্তৃক প্রবর্তিত উলাঙ্গ ইয়াসা নামক আইন সম্বন্ধে চাকতাই বিশেষভাবে অভিজ্ঞ ছিলেন বলে মঙ্গলদের নিকট তিনি সমাদৃত ছিলেন। 1227 সালে চেঙ্গিস খান মৃত্যুবরণ করলে চাকতাই ট্রান্সঅক্সিনিয়ার শাসনভার গ্রহণ করেন। 1241 সাল পর্যন্ত তিনি শাসন কার্য পরিচালনা করে মৃত্যুবরণ করেন। চাকতাইয়ের নাম অনুসারে ট্রান্স অক্সিয়ানার মঙ্গলরা চাকতাই বংশ বলে পরিচিত। তবে এরূপ নামকরণ চাকতাইয়ের জীবদ্দশায় বা তার মৃত্যুর সাথে সাথে গ্রহণ করা
হয়নি। তারপর পরবর্তী বংশধর উলগু খানই সর্বপ্রথম মঙ্গল খানের কর্তৃত্ব অস্বীকার করে মধ্য এশিয়ায় একটি স্বাধীন রাজবংশ প্রতিষ্ঠা করেন এবং তখন হতে এরা চাকতাই বংশ নামে পরিচিতি হতে থাকে। চাকতাইয়ের বংশধরগণ প্রায় ১.৫ শতক পর্যন্ত ট্রান্স অক্সিয়ানায় শাসনকার্য পরিচালনা করেন। ১৩৩৪ থেকে ১৩৬৯ পর্যন্ত ১৭ জন শাসক শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হন, কিন্তু কোন শাসকই ২ বছরের বেশি টিকতে পারে নাই এবং যোগ্যতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছিলেন। এরূপ রাজনৈতিক অস্থিরতার মধ্যে তৈমুর নামে এক অভূতপূর্ব সামরিক প্রতিভার অধিকারী ১৩৬৯ সালে ট্রান্স অক্সিয়ানার সিংহাসন দখল করেন। ১৩৭০ সালে তৈমুরের অভিষেক অনুষ্ঠানে নিজেকে মধ্য এশিয়ার চাকতাই বংশের ধারক, বাহক ও উত্তরাধিকারী হিসেবে নিজেকে ঘোষণা করেন। এছাড়া তিনি মাতার দিক থেকেও চেঙ্গিস খানের বংশধর ছিলেন। ফলে অনেক ঐতিহাসিক তৈমুর ও তার বংশধরকে চাকতাই বলে উল্লেখ করেছেন। তিনিও নিজেকে চাকতাই বলে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। ১৩৩৬ সালে ৯ এপ্রিল তৈমুর সমরকন্দের অদূরবর্তী কেশ নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আমির তুরঘাই এবং মাতার নাম ছিল তাকিনা খাতুন। তার পিতা তুর্কিদের বারলাস গোত্রের ওরখান শাখার একজন দলপতি ছিলেন। দলপতি বলতে তিনি বিত্তবান বা ক্ষমতাশালী ছিলেন না, তবে তিনি ধর্মচর্চায় অধিক আনন্দ পেতেন। পিতার কাছে তিনি পূর্বপুরুষদের কীর্তি ও গৌরবের কাহিনী শুনতেন। তৈমুর শব্দের অর্থ লৌহ। প্রাথমিক জীবনে কোনো এক দুর্ঘটনার ফলে তিনি ডান হাত ও ডান পায়ে গুরুতর আঘাত পান এবং জীবনের জন্য খড়া হয়ে যান। সেজন্য তাকে তৈমুর লেন, অনেকে লং, ল্যান, ল্যাং প্রভৃতি নামে নিন্দার ছলে ডাকা হতো। তবে এ বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে বিস্তর মতবিরোধ রয়েছে। এই খোঁড়া হওয়ার পেছনে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। বাল্যকাল থেকেই তৈমুরের চরিত্রে চাতুর্য, দূরদর্শিতা ও প্রজ্ঞার লক্ষণ সুস্পষ্ট হয়ে ওঠে। এ সময় তিনি যুদ্ধবিদ্যায় পারদর্শিতা অর্জন করেন এবং বিভিন্ন যুদ্ধে স্বয়ংক্রিয় অংশগ্রহণ করেন। ভবিষ্যৎ জীবনে তিনি যে একজন বিখ্যাত নরপতি হবেন তা তার শৈশব চরিত্রের তেজস্বী ও সাহসিকতায় ফুটে উঠেছে। তিনি তার আত্মজীবনীতে উল্লেখ করেন, তিনি একবার ভীষণ বিপদগ্রস্ত হয়ে একটি ধ্বংসপ্রাপ্ত ইমারতের মধ্যে আশ্রয় নেন। সেখানে তিনি দেখতে পান একটি পিপিলিকা তার চেয়ে দ্বিগুণ ভারী খাদ্যদ্রব্য মুখে করে একটি প্রাচীরের উপরে ওঠার চেষ্টা করে। ৬৮ বার চেষ্টা করেও ব্যর্থ হয়, কিন্তু বারবার ব্যর্থ হওয়া সত্ত্বেও পিপিলিকাটি হতাশ না হয়ে ৬৯ বারের মাথায় সফল হয়। এই শিক্ষা থেকে তিনি জীবনের অধ্যাবসায়ের গুরুত্ব অনুধাবন করতে পেরেছিলেন। এবার আসি তৈমুরের প্রাথমিক সমস্যা ও সিংহাসন লাভ। চেঙ্গিস খানের ন্যায় তৈমুরকেও অতি অল্প বয়সে পিতৃ আসনে উপবেশন করতে হয়। মাত্র ১২ বছর বয়স হতে যুদ্ধবিদ্যায় হাতেখড়ি এবং তিনি বিভিন্ন যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। শৈশব হতেই তিনি বিশেষ চাতুর্য, সাহস ও প্রজ্ঞার পরিচয় প্রদান করেন। পৃথিবীর বড় বড় নরপতির ন্যায় তৈমুরের ক্ষমতা লাভের পথও কুসুমাস্তীর্ণ ছিল না। পিতৃ আসন লাভ করে তিনি নানা বিপদের সম্মুখীন হন, তবে এইসব বিপদে তিনি ধৈর্যচ্যুত বা বিচলিত হন নাই। এ সময় ট্রান্স অক্সিয়ানার চাকতাই সাম্রাজ্যের সিংহাসনে তিনি নিয়ে তুমুল সংঘর্ষ চলছিল। এই বিবাদের সুযোগে মঙ্গোলিয়ার শাসনকর্তা তুগলুক তৈমুর খান ট্রান্স অক্সিয়ানা আক্রমণ করেন। যুদ্ধে হাজি বারলাস পরাজিত হয়ে পলায়ন করেন। হাজি বারলাস ছিলেন তৈমুর লেনের পিতৃব্য। এই অবস্থায় তৈমুর লেন ভীষণ বিপদে পড়েন এবং বাধ্য হয়ে তুগলুক তৈমুর খানের নিকট আত্মসমর্পণ করেন।
তৈমুরের প্রতি সন্তুষ্ট হয়ে তুগলক তৈমুর খান তার উপর ট্রান্স অক্সিয়ানার শাসনভার ন্যস্ত করে মঙ্গোলিয়ায় ফিরে যান। কিন্তু তৈমুরের ভাগ্য বেশি দিন সুপ্রসন্ন ছিল না, কেননা পরের বছর তুগলক তৈমুর খান সমরখন অধিকার করে স্বীয় পুত্র ইলিয়াস খাজাকে ট্রান্স অক্সিয়ানার শাসনকর্তা নিযুক্ত করেন এবং তৈমুরকে তার পুত্রের উপদেষ্টা নিযুক্ত করেন। এছাড়া আভ্যন্তরীণ ষড়যন্ত্রের শিকার হয়ে তৈমুর সমরখন ত্যাগ করতে বাধ্য হন। সমরখন ত্যাগ করে তৈমুর সহায় ও সম্বলহীন অবস্থায় ইতস্ত ঘুরে বেড়াতে লাগলেন। এ সময় তিনি তুগলক তৈমুর খান কর্তৃক বিতাড়িত সম্পর্কে ভগ্নিপতি আমির হোসেনের সাথে মিলিত হন। সিজিস্তানের শাসনকর্তা জালালউদ্দিন মাহমুদ এক বিদ্রোহ দমনের জন্য এই দুই ভাগ্যান্বেষী বীরের সাহায্য কামনা করেন। তার আহ্বানে সাড়া দিয়ে তারা সেই বিদ্রোহ দমন করতে সক্ষম হলেও ভবিষ্যতে বিপজ্জনক হতে পারে মনে করে অকৃতজ্ঞের ন্যায় জালালউদ্দিন তাদের উপর আক্রমণ করে বসলেন। কিন্তু তারা জালালউদ্দিনের আক্রমণকে প্রতিহত করতে সক্ষম হন এবং সিজিস্তান, কুন্দুজ ও কেস পর্যন্ত তাদের আধিপত্য বিস্তার করেন। এই সময়ে তুগলক তৈমুর খান মৃত্যুবরণ করলে পুত্র ইলিয়াস খাজা সিংহাসনে আরোহণ করেন। কিন্তু ইলিয়াস নিজের ক্ষমতা সুপ্রতিষ্ঠিত করতে না করতে তৈমুর ও হুসাইন তাকে আক্রমণ করে। যুদ্ধে ইলিয়াস খাজা পরাজিত হলে সমরকন্দ তাদের দখলে আসে। দুজনেই সিজিস্তান, ট্রান্সঅক্সিয়ানা ও সমরকন্দ বিজয়ের সম অংশীদার হলেও প্রাক্তন শাসনকর্তার পুত্র বিধায় আমির হোসেনের উপরই রাজ্য পরিচালনার ভার পড়ে। ঘটনা প্রবাহে বাধ্য হয়েই তৈমুরকে হোসাইন অপেক্ষা নিচু আসন গ্রহণ করতে হয়। উভয়ে মিলিতভাবে রাজ্য শাসন শুরু করলেও এই সম্পর্ক বেশি দিন টিকে নাই। এই সময় তৈমুরের ভগ্নী আলজাই খাতুন মৃত্যুবরণ করলে তাদের সম্পর্কের আরো শিথিল হয়ে পড়ে। এ সময় তৈমুরের সামরিক শক্তি কিছুটা কম থাকায় সুযোগের অপেক্ষা করতে থাকেন। হোসাইন প্রায় 6 বছর জাটদের বিরুদ্ধে ব্যস্ত থাকার সুযোগে তৈমুর তার সামরিক শক্তি ও সমর্থন বৃদ্ধি করেন এবং হোসাইনের সাথে প্রকাশ্য বিবাদে জড়িয়ে পড়েন। উভয়ের মধ্যে সংঘর্ষে আমির হোসেন পরাজিত হয়ে বলকে আশ্রয় গ্রহণ করেন। তৈমুর সেখানে আক্রমণ করে বলক অধিকার করেন এবং হোসাইনকে বন্দী ও পরে তিনি গুপ্তঘাতের হাতে নিহত হন। এভাবে 1369 সালে তৈমুর সিংহাসনে আরোহণ করেন এবং সমরকন্দে তার রাজধানী হিসেবে ঘোষণা করেন। তৈমুরের শাসনকালের উল্লেখযোগ্য কৃতিত্ব হলো তার রাজ্য বিজয় এবং তার কৃতিত্বমূলক কর্মকাণ্ড। এটা হলো তৈমুর লংয়ের একটি ফটোচিত্র। এবার যাই তার শাসনকালের রাজ্য বিজয় সম্পর্কে প্রথমে আমরা আলোচনা করি। তিনি সিংহাসন অধিষ্ঠিত হওয়ার পরে কোন কোন অঞ্চলের উপর তার আধিপত্য বিস্তার করেছিলেন সেই দিকগুলো আলোচনা করি। মধ্যযুগের ইতিহাসে সামরিক দক্ষতা ও সাফল্যের ক্ষেত্রে তৈমুর ছিলেন এক অতুলনীয় প্রতিভা। গ্রিক বীর আলেকজান্ডারের ন্যায় তিনিও বিশ্বজয়ের আকাঙ্ক্ষা পোষণ করতেন। তাই সিংহাসনে আরোহণ করেই তৈমুর রাজ্য জয়ের নেশায় মেতে ওঠেন। এ সময় মধ্য এশিয়ায়, বিশেষ করে পারস্যে চরম রাজনৈতিক দুরবস্থা বিরাজ করতেছিল। এটা একদিকে যেমন তৈমুরকে এ অঞ্চলে আক্রমণে উৎসাহিত করেছিল, তেমনি তার সামরিক সাফল্য এনে দিয়েছিল। প্রথমে তিনি পারস্যের অভিযান পরিচালনা করেন। পারস্য বিজয়ের মাধ্যমেই তৈমুরের বিশ্ব রাজ্য প্রতিষ্ঠার জয়যাত্রা শুরু হয়। ইলখানি বংশের পতনের পর অক্সাস নদী হতে টাইগ্রিস নদী পর্যন্ত বিস্তৃত বিরাট অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের উদ্ভব হয়। এসব রাজ্যের আমিরগণ সর্বদা পরস্পর আত্মকলহে লিপ্ত থাকত। এই গোলযোগ ও বিশৃঙ্খলার সুযোগে তৈমুর রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন। আমির হোসেনকে পরাজিত করে ট্রান্সঅক্সিয়ানার উপর তৈমুর তার পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। পরবর্তী 10 বছর তিনি জাট ও খাওয়ারিজম রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিলেন। 1380 সালে খোরাসান দখল করার লক্ষ্যে
পারস্য আক্রমণ করেন এবং খোরাসানের শাসনকর্তা গিয়াসউদ্দিন পীর আলীকে পরাজিত করে বশ্যতা স্বীকারে বাধ্য করেন। খোরাসানের পর তিনি কাবুল, কান্দাহার ও হিরাত দখল করেন। তালাতে নাদেরি ও তুরশিস দুর্গ দুটি দখলের মাধ্যমে সিস্তানের উপর নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেন। খোরাসান ও সিস্তান দখল করার পর তিনি অক্সাস নদী পার হয়ে শক্তিশালী সেনাবাহিনী নিয়ে এস্ট্রাবাদ অবরোধ ও দখল করেন। এরপর আররাই ও সুলতানিয়া দখল করে তৈমুর সমরকন্দে প্রত্যাবর্তন করেন। তেরোশো ছিয়াশি সালে তৈমুর আজারবাইজান ও জর্জিয়া অধিকার করেন এবং গিলান ও শিরওয়ানের যুবরাজদ্বয়কে বশ্যতা স্বীকারে বাধ্য করেন। এরপর তিনি কারা কয়নুল রাজ্যের রাজধানী ভ্যান দখল করেন। এ রাজ্যের যুবরাজ কারা ইউসুফ পরাজিত হয়ে পলায়ন করেন এবং ওসমানীয় তুর্কি সুলতান বায়েজিদের নিকট আশ্রয় গ্রহণ করেন। কারা ইউসুফকে আশ্রয় দেওয়ার কারণে বায়েজিদ তৈমুরের বিরাগভাজন হয়েছিলেন এবং উভয়ের মধ্যে সংঘর্ষ অনিবার্য হয়ে পড়েছিল। এটা আমরা পরে আলোচনা করব। তৈমুর মুজাফফরীয় বংশের অধীনে থাকা অন্যতম প্রধান শহর ইস্পাহান দখল করার জন্য তার সেনাবাহিনীকে নির্দেশ দেন। এক প্রকার বিনা বাধায় ইস্পাহান তৈমুরের নিকট আত্মসমর্পণ করেন। কিন্তু হঠাৎ করে ক্ষিপ্ত জনতা তৈমুরের সেনাবাহিনীর উপর চড়াও হয়ে প্রায় 3000 সৈন্যকে হত্যা করে। এই সংবাদে তৈমুর অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং প্রতিশোধ নেওয়ার জন্য একজন সৈন্যকে একজন ইরানের ছিন্ন মস্তক আনতে নির্দেশ দেন। তার নির্দেশে সমস্ত দিন ধরে হত্যা উৎসব চলল এবং অযথা হত্যাকাণ্ড চালাতে প্রস্তুত ছিলেন না। তারাও কিছু অর্থের বিনিময়ে মস্তক সংগ্রহ করে তৈমুরের নিকট জমা দেয়। এভাবে ইস্পাহানে প্রায় 70,000 লোককে নির্বিচারে হত্যার মাধ্যমে তৈমুর তার সৈন্য হত্যার প্রতিশোধ গ্রহণ করেন। কেবলমাত্র মনসুর ব্যতীত মুজাফফরীয় বংশের অন্যান্য যুবরাজগণ ভীত হয়ে তৈমুরের নিকট আত্মসমর্পণ করে। এভাবে সমগ্র পারস্য তৈমুরের অধিকারে আসে এবং প্রতিটি মসজিদে শুক্রবারের খুতবায় তৈমুরের নাম পাঠ করার ব্যবস্থা করা হয়। এরপরে তার অন্যতম বিজয় অভিযানগুলোর মধ্যে রাশিয়া অভিযান। তৈমুরের বিজয় অভিযানগুলোর মধ্যে রাশিয়ায় অবস্থিত গোল্ডেন হর্ড বা সোনালী বাহিনীর সাম্রাজ্য আক্রমণ বিশেষভাবে উল্লেখযোগ্য। 1370 থেকে 80 সালের মধ্যে মঙ্গল সাম্রাজ্যের 3/4 তৈমুরের সাম্রাজ্যভুক্ত হয়েছিল। বাকি যে অংশ ছিল তা এই গোল্ডেন হর্ড সাম্রাজ্য। তোক্তামিশ নামে ক্রিমিয়ার মঙ্গল গোত্রের এক সামন্তরাজ গোল্ডেন হর্ডের আওতা হতে পলায়ন করে তৈমুরের দরবারে আশ্রয় গ্রহণ করে। তোক্তামিশ তৈমুরের সাহায্যপুষ্ট হয়ে উর্স খানের বিরুদ্ধে শক্তি পরীক্ষা অবতীর্ণ হন এবং পরপর দুবার উর্স খানের নিকট পরাজিত হন। ইতিমধ্যে উর্স খান মৃত্যুবরণ করলে তোক্তামিশ গোল্ডেন হর্ডের সিংহাসনের প্রকৃত দাবিদার হয়ে পড়েন এবং মঙ্গলদের সহায়তায় যুদ্ধে জয়ী হয়ে মামাইকে বিতাড়িত করে ভলগা নদীর তীরে অবস্থিত রাজধানী সরাই দখল করে নেন। তোক্তামিশ ছিলেন একঘেয়ে, নিষ্ঠুর এবং তার নীতির কোনো বালাই ছিল না। তিনি মস্কো ও আশেপাশের সীমান্ত রাজাদের কর প্রদানে চাপ দিতে থাকেন, মস্কো অবরোধ করে বিধ্বস্ত ও অগ্নিদগ্ধ করেন। এভাবে তিনি ধরাকে সরাগান করতে লাগলেন এবং এক পর্যায়ে তৈমুরের অধীন তাবরিজ শহর আক্রমণ ও 10 দিন ধরে লুণ্ঠন, ধ্বংস ও হত্যাকাণ্ড ঘটিয়ে প্রচুর ধন সম্পদ নিয়ে স্বীয় রাজ্যে প্রত্যাবর্তন করেন। এই সংবাদে তৈমুর অকৃতজ্ঞ তোক্তামিশকে সমোচিত শিক্ষা দেওয়ার লক্ষ্যে 1388 সালে 2 লক্ষ সৈন্য নিয়ে গোল্ডেন হর্ড সাম্রাজ্য আক্রমণ করেন। তৈমুরের আক্রমণের প্রস্তুতি ও এর ভবিষ্যৎ পরিণাম সম্পর্কে চিন্তা করে তোক্তামিশ তৈমুরের নিকট ক্ষমা প্রার্থনা করে সন্ধির প্রস্তাব দেন। 9টি সুন্দর ঘোড়া এবং মুক্তার কণ্ঠ কবচ পরিহিত একটি বাজ পাখি তৈমুরের নিকট দূত মারফত উপহার হিসেবে প্রেরণ করেন। এত কিছু করেও কোনো লাভ হলো না, কারণ এটা যে ধূর্ত তোক্তামিশের পক্ষে একটি কূটনৈতিক চাল মাত্র,
তৈমুর তা উপলব্ধি করতে বিলম্ব হলো না। এরপর তুক্তামিশকে আরো পরীক্ষার জন্য গোল্ডেন হোর্ডের প্রধান উজির আলী বেকে এই সম্পর্কে আলোচনার জন্য তৈমুরের নিকট উপস্থিত হতে বললেন। কিন্তু তৈমুরের আহ্বানে আলী বে আসলেন না। তখন বিষয়টি আরো পরিষ্কার হয়ে যায়। ফলে তৈমুর যুদ্ধের প্রস্তুতি নিয়ে তোক্তামিশের বিরুদ্ধে অগ্রসর হন এবং ভলগা নদীর পূর্ব প্রান্তে অবস্থিত কুন দুসা নামক স্থানে উভয়ের মধ্যে সংঘটিত যুদ্ধে তোক্তামিশ পরাজিত হন। যুদ্ধ শেষে তৈমুর এত সম্পদ, অর্থ সম্পদ ও সোনা রূপা পেলেন যে প্রতিটি সৈনিকের সারা জীবনের প্রয়োজন মেটানোর জন্য তা যথেষ্ট ছিল। সপ্তাহব্যাপী এক উৎসব শেষে সেখানে একজন মঙ্গল শাসনকর্তাকে নিযুক্ত করে সমরকন্দে প্রত্যাবর্তন করেন। এই যুদ্ধে তোক্তামিশের শক্তি ও সমর্থন নিশ্চিহ্ন হয় নাই। 3 বছরের মধ্যে তিনি কাস্পিয়ান সাগরের উত্তর দিকে তৈমুরের রাজ্যসীমায় হানা দেয়। কিন্তু তৈমুর তেমন যুদ্ধ প্রস্তুতি না নিয়ে তার বিরুদ্ধে এবার অগ্রসর হয়ে অল্পের জন্য পরাজয়ের হাত থেকে রক্ষা পান। শেষ পর্যন্ত 150 বছরের পুরাতন এবং ঐতিহ্যবাহী গোল্ডেন হোর্ড সাম্রাজ্যের চূড়ান্ত পতন ঘটে। এরপর তিনি ব্যাপক ধ্বংস ও হত্যার মাধ্যমে অস্ত্রাখান দখল করেন। প্রতিকূল আবহাওয়ার কারণে মস্কো দখল না করে আজব সাগরের তীরবর্তী ইউরোপীয় উপনিবেশগুলো দখল করলেন। ভেনিস, জেনুয়া, বাস্ক ও কাটান নামক সাগর তীরবর্তী বন্দরগুলো তৈমুরের অধিকারে আসে। তৈমুর কাস্পিয়ান সাগরের চারদিক প্রদক্ষিণ করে তার বিজয় অভিযানের পরিসমাপ্তি টেনে তার রাজধানীতে ফিরে আসেন। ভারত অভিযান। তৈমুরের ভারত বিজয় তার কৃতিত্বের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা। ভারতবর্ষে ধনরত্ন ও অতুল ঐশ্বর্য প্রথম হতেই মঙ্গলদের লুলুপ দৃষ্টি আকর্ষণ করেছিল। চেঙ্গিস খান বা তার পরবর্তী মঙ্গল শাসকগণ পাঞ্জাব ও মুলতান পর্যন্ত অগ্রসর হয়ে নানা কারণে সিন্ধু নদী অতিক্রম করেন নাই। কিন্তু তৈমুরের বেলায় এর ব্যতিক্রম লক্ষ্য করা যায়। দিল্লিতে এই সময় তুগলক বংশের দুর্বল শাসক মাহমুদ শাহ ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন এবং আভ্যন্তরীণ অরাজকতা ও আমিরদের মধ্যে আত্মকলহের সুযোগ নিয়ে 1397 সালে তার পৌত্র পীর মোহাম্মদকে ভারত আক্রমণের নির্দেশ দেন। পীর মোহাম্মদ সিন্ধু নদী অতিক্রম করে পাঞ্জাবের অভ্যন্তরে প্রবেশ করে মুলতান অবরোধ করে রাখেন এবং 6 মাসের মধ্যে মুলতানের শাসনকর্তা সারাং আত্মসমর্পণ করলে মুলতান তৈমুরের অধিকারে আসে। 1398 সালে তৈমুর 90,000 সৈন্য নিয়ে দিল্লি অভিমুখে যাত্রা করেন এবং দিল্লির সুলতান ও সেনাপতি তৈমুরের প্রতিরোধ করার চেষ্টা করে শোচনীয়ভাবে পরাজিত হন। বিজয়ী বেশে তৈমুর দিল্লির অভ্যন্তরে প্রবেশ করেন। প্রচুর অর্থদণ্ডের বিনিময়ে দিল্লির নাগরিকদের জীবন নাশ হতে অব্যাহতি দিতে রাজি হন। কিন্তু তৈমুরের সৈন্যগণ লুণ্ঠনের মাধ্যমে অর্থ সংগ্রহ করার চেষ্টা করলে কিছু হিন্দু নাগরিক বাধা প্রদান করে এবং তৈমুরের সৈন্যের উপর আক্রমণ করে। এতে তৈমুর অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ব্যাপক হত্যা, লণ্ঠন ও অগ্নিসংযোগের আদেশ দেন। ফলে দিল্লির প্রায় 1 লক্ষ লোক এই হত্যাযজ্ঞের শিকার হয়। তৈমুরের দিল্লি দখলের কোনো ইচ্ছাই ছিল না। 25 দিন ধরে লুণ্ঠন হত্যাকাণ্ডের পর অগণিত ধনরাশি ও কৃতদাস নিয়ে দিল্লি ত্যাগ করে সমরকন্দে ফিরে আসে। মামলুকদের বিরুদ্ধে অভিযান। ভারতবর্ষ অভিযান শেষে সমরকন্দে ফিরে এসে পরবর্তী আক্রমণ পরিচালনা করেন সিরিয়া ও মিশরের মামলুক সাম্রাজ্যের বিরুদ্ধে। এই সময় মামলুকদের দুর্বল শাসক মালিক আল নাসির ফারাজ ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। অন্যদিকে বাগদাদের শাসনকর্তা ছিলেন সুলতান আহমদ। তৈমুর প্রথমে সমরকন্দ থেকে আজারবাইজান গমন করেন এবং এশিয়া মাইনরে অবস্থিত ওসমানীয় তুর্কদের নিকট হতে সিভার্স দুর্গ দখল করলেন। এরপর তিনি গতিপথ পরিবর্তন করে আলেপ্পো অবরোধ করেন এবং আলেপ্পোর গভর্নর দামরুদ শাহ প্রবল প্রতিদ্বন্দ্বিতার পর 1400 সালে তৈমুরের নিকট আত্মসমর্পণ করেন। তৈমুর সিরিয়ার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শহর দামেস্ক অবরোধ করেন। এই সংবাদে মামলুক সুলতান ফারাজ মিশরীয় বাহিনী নিয়ে তৈমুরকে প্রতিহত করার জন্য অগ্রসর হন। কিন্তু ভীত হয়ে তৈমুরের সাথে যুদ্ধে অবতীর্ণ না হয়ে মিশরে ফিরে যান। এর ফলে সিরীয় সৈন্যদের মধ্যে হতাশার সৃষ্টি হয়। তথাপিও তারা সাহস ও বীরত্বের সাথে তৈমুরের সেনাবাহিনীর মোকাবেলা করতে থাকে এবং 1 মাস অবরোধের পর অবশেষে দামেস্কের পতন ঘটে। বিনা বাধায়
আত্মসমর্পণ না করায় দামেস্কবাসীর উপর নেমে আসে হত্যা, লণ্ঠন ও ধ্বংসের এক মহা বিভীষিকা। এই সময় ওসমানীয় সুলতান বায়েজিদ তৈমুরের মোকাবেলা করার জন্য সসৈনিক এশিয়া মাইনরে আগমন করলে তৈমুর পশ্চিম সীমান্তের অভিযান স্থগিত রেখে এশিয়া মাইনরে ফিরে আসেন। 1402 সালে অঙ্গরা যুদ্ধে বায়েজিদকে পরাজিত করে ইউফ্রেটিস ও টাইগ্রিস নদী বিধৌত অঞ্চলের দিকে দৃষ্টি নিবন্ধন করেন। তৈমুরের মিশর অভিমুখে অগ্রসর হওয়ার সংবাদে ফারাজ ভীত হয়ে পড়ে। নিশ্চিত পরাজয় ভাবে তিনি তৈমুরের বশ্যতা স্বীকার ও বাৎসরিক কর প্রদানে রাজি হয়ে দূত প্রেরণ করেন। ফারাজের দরবারে আশ্রয় নেওয়া বাগদাদের শাসক আহমদকে তৈমুরের নিকট হস্তগত করা হয়। ফলে কারবালা ও বাগদাদ সহ এশিয়া মহাদেশের বাকি অংশটুকু তৈমুরের অধিকারে চলে আসে। মিশরের মামলুক সাম্রাজ্যে তৈমুরের নামে খুতবা পাঠ শুরু হয়। এশিয়া মাইনর ও তুরস্ক বিজয়। এশিয়া বিজয়ী তৈমুর ও পূর্ব ইউরোপ বিজয়ী ওসমানীয় সুলতান বায়েজিদের মধ্যকার সংঘর্ষ পৃথিবীর সমকালীন সমর ইতিহাসের এক উল্লেখযোগ্য ঘটনা। চেঙ্গিস খানের উত্তরাধিকারী হিসেবে তৈমুর এশিয়া মাইনরে তার আধিপত্য বিস্তারের ব্যাপারে পূর্ণ সচেতন ছিলেন। অন্যদিকে সেলজুক তুর্কিদের উত্তরাধিকারী হিসেবে বায়েজিদও এশিয়া মাইনরে তার আধিপত্যের দাবিদার ছিলেন। উভয় শাসকের এশিয়া মাইনরের উপর দাবির প্রেক্ষিতে তাদের মধ্যে সংঘর্ষ অনিবার্য ছিল। নানা কারণে সেই যুগের এই চেষ্ট মুসলিম নরপতিদ্বয়ের মধ্যে সংঘর্ষ অনিবার্য হয়ে দেখা দেয়। ইতোপূর্বে বলেছি কারা ইউসুফকে বায়েজিদ আশ্রয় দিয়ে তৈমুরের বিরাগ ভাজন হয়েছিলেন। এছাড়া উভয় শাসকই ছিলেন শক্তিশালী ও উচ্চাভিলাষী এবং একে অপরকে সন্দেহের চোখে দেখত। যাই হোক, উভয়ের মধ্যে যখন সম্পর্কের চূড়ান্ত অবনতি দেখা দেয় তখন যুদ্ধ ছাড়া অন্য কোনো উপায় ছিল না। 1400 সালে তৈমুর এশিয়া মাইনরে অবস্থিত সিভার্স দুর্গ অবরোধ করেন এবং বায়েজিদের পুত্র তুগরিল প্রাণপণ চেষ্টা করে পরাজিত ও নিহত হন। পুত্রের মৃত্যু সংবাদে বায়েজিদ কনস্টান্টিনোপল অবরোধ মুলতবি করে তৈমুরের মোকাবেলা করার জন্য এশিয়া মাইনরের দিকে অগ্রসর হন। বায়েজিদ তার সাম্রাজ্যের বিভিন্ন অংশ থেকে সৈন্য সংগ্রহ করে বিশাল সেনাবাহিনী গঠন করেন। অবশেষে 1402 সালে 28 জুলাই তৈমুর ও বায়েজিদের মধ্যে ইতিহাস বিখ্যাত অঙ্গরার যুদ্ধ শুরু হয়। যুদ্ধের গতি প্রকৃতি প্রথমত অনিশ্চিত বলে মনে হতে লাগলো। এমতো অবস্থায় সম্মুখ ভাগের তাতার সৈন্যরা তৈমুরের বাহিনীতে যোগদান করলে বায়েজিদের সেনাবাহিনীতে বিশৃঙ্খলা দেখা দেয়। এই পরিস্থিতিতে বায়েজিদ তার পুত্র সোলাইমানকে বাম দিক থেকে আক্রমণের নির্দেশ দেন, কিন্তু তেমন সুবিধা করতে পারেননি। বায়েজিদের সেনাবাহিনীর বিশৃঙ্খলার সুযোগ নিয়ে তৈমুরের সেনাপতি নুরুদ্দিন তুর্কি বাহিনীর সামরিক ব্যুহ ভেঙে দেন। বায়েজিদ অশ্বপিষ্ট হতে উঠার হাতে তৈমুরের সাথে মুখোমুখি যুদ্ধ করে, কিন্তু ক্লান্ত বায়েজিদ তীরবিদ্ধ হয়ে ভুলুণ্ঠিত হয় এবং তৈমুরের হাতে বন্দী হন। তৈমুর অবশ্য বায়েজিদকে বন্ধন মুক্ত করেছিলেন, কিন্তু তিনি পলায়নের চেষ্টা করলে কড়া পাহারার ব্যবস্থা করা হয়। বন্দী অবস্থায় 1403 সালে বায়েজিদ মৃত্যুবরণ করেন। তার মৃত্যু এশিয়া মাইনর ও তুর্কি সাম্রাজ্য তৈমুরে পদানত হয়। চীন অভিযান ও তার মৃত্যু। এশিয়া মাইনর পদানত করে তৈমুর চীন দেশ জয় করার মহাপরিকল্পনা গ্রহণ করেন, যদিও তিনি এসবের বার্ধক্যে উপনীত হয়েছিলেন। 1205 সালের জানুয়ারি মাসে 2 লক্ষ সৈন্য নিয়ে তৈমুর চীন অভিমুখে যাত্রা করেন। শীতকাল, শীতের মৌসুম, নদীগুলো বরফাচ্ছন্ন হয়ে পড়ে এবং রাস্তায় বরফের স্তূপ জমা হতে শুরু করে। কিন্তু এই সকল প্রাকৃতিক বাধাকে তিনি উপেক্ষা করে বরফের উপর পশমি কাপড়ের স্তরণ ফেলে সেনাবাহিনীকে অগ্রসর হওয়ার নির্দেশ দেন। শির দরিয়া অতিক্রম করে সমরখন থেকে 250 মাইল দূরে উত্তরা নামক স্থানে আসলে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রচন্ড শীতের প্রকোপ হতে শরীর উষ্ণ রাখার জন্য তৈমুরকে প্রচুর মদ্যপান করতে হয়। চিকিৎসকগণ মত দিয়েছিলেন যে অতিরিক্ত মদ্যপানের জন্যই তিনি অসুস্থ হয়ে পড়েন। যথাসাধ্য চিকিৎসা করা হলেও কিন্তু তেমন ফল লাভ সম্ভব হয়নি। তার অসুস্থতার সংবাদে স্ত্রী ও পুত্রবধূগণ সেখানে আসেন। সবাই উৎকণ্ঠার মধ্যে তাকে ঘিরে রইলেন। অবশেষে 1205 সালের 18 ফেব্রুয়ারি 70 বছর বয়সী এই দিগ্বিজয়ী তৈমুর মৃত্যুমুখে পতিত হন। এবার তার আমরা কৃতিত্ব সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। আশা করি তোমরা
অনেক উপকৃত হবে। ইসলামের ইতিহাসে তথা বিশ্ব ইতিহাসে সামরিক দক্ষতা ও সাফল্যের ক্ষেত্রে যে সকল নরপতি বিস্ময়কর অবদান রেখেছেন, তৈমুর ছিলেন তাদের মধ্যে অন্যতম। সামান্য একজন গোত্রপতির পুত্র, ভাগ্যান্বেষের জন্য বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন, অন্যের উপকার করতে নিজের শরীরের ক্ষতি সাধন করেছেন। এরকম ছন্ন ছাড়া জীবন থেকে নিজের সাহসিকতা ও বুদ্ধিমত্তার কারণেই তিনি চাকতাই বংশের সিংহাসনে আরোহণ করতে সক্ষম হন। ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বিশ্ব জয়ের নেশায় এশিয়া, ইউরোপ ও আফ্রিকা বিভিন্ন এলাকা দখল করে তার স্বপ্ন বাস্তবায়ন করেছিলেন। এজন্য তাকে আমরা শ্রেষ্ঠ বিজেতা হিসেবে আখ্যায়িত করতে পারি। তৈমুর সেনাবাহিনী সংগঠন, প্রশিক্ষণ ও নিয়মানুবর্তির উপর বিশেষ গুরুত্ব আরোপ করতেন। সমগ্র সেনাবাহিনী তৈমুরের নেতৃত্বের প্রতি অকণ্ঠ শ্রদ্ধাশীল ছিল। একজন সেনানায়কের পক্ষে এই শ্রদ্ধা ও আনুগত্য অপরিহার্য এবং এটা ছিল তৈমুরের সাফল্যের অন্যতম প্রধান হাতিয়ার। মৃত্যুকালে তার সাম্রাজ্য যতদূর বিস্তার লাভ করেছিল, এশিয়ার কোনো নরপতির পক্ষে কোনো কালে তা করা সম্ভব হয়নি। উত্তরে বসফরাস প্রণালী হতে দক্ষিণে গঙ্গা নদী এবং পূর্বে চীনের প্রাচীর হতে পশ্চিমে নীলনদ পর্যন্ত এক বিশাল সাম্রাজ্য তৈমুর প্রধানত করেছিলেন। এর পিছনেই ছিল দক্ষ, বিশ্বস্ত ও কৌশলী সামরিক বাহিনী, যা তৈমুর গঠন করতে সক্ষম হয়েছিলেন। শাসক হিসাবে তৈমুর বিশিষ্ট বৈশিষ্ট্যের দাবিদার না হলেও তিনি নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ ছিলেন। ধনী দরিদ্র এবং উঁচু নিচু নির্বিশেষে সকলের প্রতি তিনি ন্যায় বিচার করতেন। অপরাধে যেই হোক না কেন তাকে শাস্তি দিতে বিন্দু মাত্র দ্বিধা করতেন না। দুশ্চরিত্রের অভিযোগে স্বীয় পুত্র খলিল সুলতানকেও তিনি কঠোর শাস্তি দিয়েছেন এবং প্রাদেশিক শাসনকর্তার পদ হতে বরখাস্ত করতেও তিনি ব্যর্থ হন না, দ্বিধা করেন নাই। তিনি গরিব দুঃখী ও দুস্থ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সচেষ্ট ছিলেন। তিনি ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ ঘোষণা করেন এবং প্রত্যেক দিন তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। কিন্তু ভিক্ষাবৃত্তিকে যারা পেশা হিসাবে নিয়েছিল, তারা ভিক্ষাবৃত্তি ছেড়ে না দেওয়ায় তৈমুর তাদেরকে হত্যার নির্দেশ দেন। তার কঠোর শাসনে রাজ্যের চৌর্যবৃত্তি ও অন্যান্য অপরাধগুলো লোপ পায়। তৈমুর একজন প্রজারঞ্জক শাসক ছিলেন। প্রজাদের সুবিধার্থে তিনি বহু মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, সরাইখানা ও বিদ্যালয় স্থাপন করেন। কৃষিকাজ ও ব্যবসা বাণিজ্যের উন্নতির দিকেও বিশেষ নজর দেন। তার আমলে আমুদরিয়া ও সিন্ধু নদী দিয়ে আরব সাগর পর্যন্ত এবং ইউফ্রেটিস ও টাইগ্রিস নদী দুটি বিপুল বাণিজ্য সম্ভার আনা নেওয়া করা হতো। তৈমুরের প্রচেষ্টায় রাজধানী সমরকন্দ ও তাবরিজ এশিয়া মহাদেশের অন্যতম বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়েছিল। সে সময় সাম্রাজ্যের মধ্যে তাবরিজই ছিল ব্যবসা বাণিজ্যের কেন্দ্রস্থল ও সর্বাপেক্ষা ঘনবসতিপূর্ণ নগরী। কেবল তাবরিজ শহর হতে তৈমুর যে পরিমাণ রাজস্ব পেতেন, ফ্রান্সের রাজার বাৎসরিক রাজস্ব তার চাইতেও কম ছিল। এতেই তৈমুরের সাম্রাজ্যের অর্থনৈতিক ও তৎসহ আনুষঙ্গিক উন্নতি সম্বন্ধে মোটামুটি একটা ধারণা করা যেতে পারে। তৈমুর নিজের সুপণ্ডিত না হলেও শিক্ষা ও জ্ঞানীগুণের সমাদর করতেন। বিজিত অঞ্চল হতে আইনজীবী, চিকিৎসক, জ্যোতির্বিদ, স্থপতি ও নানা ধরনের শিল্পীদেরকে তৈমুর সমরকন্দে আনয়ন করেন এবং তাদেরকে স্বস্বক্ষেত্রে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা প্রদান করেন। তাবরিজের মাওলানা ফজল ছিলেন একজন বিখ্যাত চিকিৎসক, যিনি তৈমুরের ব্যক্তিগত চিকিৎসকের দায়িত্ব পালন করতেন। তৈমুরের নির্দেশে ও তার আনুকূল্যে মাওলানা নিজামুদ্দিন জাফরনামা শীর্ষক বিখ্যাত ইতিহাস গ্রন্থ রচনা করেন। এছাড়া ঐতিহাসিক ইবনে আরাব শাহ ও গিয়াসউদ্দিন আলীর নামও বিশেষভাবে উল্লেখযোগ্য। সিরিয়া অভিযানকালে বিখ্যাত ঐতিহাসিক ও সমাজতত্ত্ববিদ ইবনে খালদুনের সাথে সাক্ষাৎ হলে তিনি খালদুনকে যথাযথ সম্মান প্রদর্শন করেন। তৈমুর নিজেও একজন ভাষাবিদ ছিলেন। তিনি চাকতাই, তুর্কি, ফার্সি ও মঙ্গোলীয় ভাষা লিখতে ও পড়তে পারতেন। চাকতাই ভাষায় লিখিত তৈমুরের আত্মজীবনী মূল ফুজাত ই তিমুরি শীর্ষক গ্রন্থটি তার জ্ঞান পিপাসার স্বাক্ষর বহন করে। তৈমুর শিল্পকলা ও স্থাপত্যে শিল্পের প্রতি বিশেষ অনুরাগ প্রদর্শন করেন, যার ফলে
রাজধানী সমরকন্দ মনোরম অট্টালিকা, রাজপ্রাসাদ ও স্মৃতিসৌধে সুসজ্জিত হয়ে ওঠে। বস্তুত তৈমুর তার রাজধানী সমরকন্দকে এশিয়ার রোম হিসেবে দেখতে চেয়েছিলেন। ইবনে বতুতা সমরকন্দ সম্পর্কে বলেছেন, দুনিয়ার সবচাইতে বড়, সুন্দর ও মহান নগরীগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সমরকন্দ। তৈমুর তার স্ত্রীর নাম অনুসারে নির্মিত বিবি খানম মাদ্রাসা ও নিজের জন্য বুর ই মির নামে একটি স্মৃতিসৌধ নির্মাণ করেছিলেন। এছাড়া দিলকুশা রাজপ্রাসাদ ও জামি মসজিদ তার নির্মাণ কার্যের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। 480টি পাথরের স্তম্ভে নির্মিত মসজিদটিতে একসঙ্গে রাজদরবারের সকল লোকের একসাথে স্থান সংকলন হতো। এই সৌধগুলো তৈমুরের শিল্পরুচির ও তৈমুরীয় যুগের স্থাপত্য শৈলীর জ্বলন্ত নিদর্শন হিসেবে আজও বিদ্যমান। পরিশেষে আমরা বলতে পারি, তৈমুরের যে আলোচনা, সেই আলোচনা থেকে আমরা উপসংহারের দিকে যেতে পারি। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে তৈমুর খান বাল্যকালে একজন ভাগ্যান্বেষী যুবক হিসেবে বিভিন্ন স্থানে ঘুরিয়ে বেরিয়েছেন। তার মনের মধ্যে লালিত যে স্বপ্ন এবং তার যে চারিত্রিক দৃঢ়তা প্রকাশ পেয়েছে, চাকতাই বংশের আভ্যন্তরীণ গোলযোগের সুযোগে তৈমুরও তার ভাগ্য পরীক্ষায় অবতীর্ণ হলেন এবং এতে তিনি সফল হয়েছিলেন। একজন তুর্কি গোত্রপতির সন্তান হয়েও নিজেকে চাকতাই বলে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে আলেকজান্ডারের ন্যায় বিশ্ব জয়ের যে পরিকল্পনা করেছিলেন এবং সেক্ষেত্রে তিনি পুরোপুরি সফল হয়েছিলেন। তার আক্রমণে ওসমানীয় সাম্রাজ্য, মামলুক সাম্রাজ্য, রাশিয়ার গোল্ডেন হোর্ড সাম্রাজ্য, দিল্লি সালতানাত তার নিকট পরাজিত হয়েছিল। তার জীবনের অন্যতম ইচ্ছা ছিল চীনের প্রাচীর ভেঙে দিয়ে চীন সাম্রাজ্য দখল করা। সেই লক্ষ্যে অভিযানও শুরু করেছিলেন, কিন্তু প্রতিকূল আবহাওয়া ও বয়োবৃদ্ধ হওয়ার কারণে পথিমধ্যে অসুস্থ ও মৃত্যুবরণ করেন। তিনি তার রাজধানী সমরকন্দকে তার স্বপ্নের মতো করে গড়ে তুলতে চেয়েছিলেন এবং তিনি সফলও হয়েছিলেন। একজন খোঁড়া ব্যক্তি এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশে আক্রমণ পরিচালনা করে সামরিক ক্ষেত্রে যে সাফল্য দেখিয়েছেন, তা অন্য কোনো শাসকের পক্ষে সম্ভব হয়নি। এক্ষেত্রে তুর্কি সুলতান বায়েজিদকে যখন বন্দী করা হয়, তখন আক্ষেপ করে বলেছিলেন যে সৃষ্টিকর্তা তোমার মতো একজন অন্ধ আর আমার মতো একজন খোঁড়াকে সাম্রাজ্য পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। তিনি খোঁড়া হলেও তিনি এই খোঁড়াকে তার যোগ্যতা এবং দক্ষতার দ্বারা ঢেকে দিতে সক্ষম হয়েছিলেন। তিনি গর্ব করে বলেছিলেন, তোমার মতো সুস্থ সবল দুপাওয়ালা মানুষ আমার মতো একজন খোঁড়া ব্যক্তির কাছে আত্মসমর্পণ বা পরাজিত হতে বাধ্য হয়েছে, এর চেয়ে লজ্জার আর কিছু নেই। তিনি কোনো স্থানে নিষ্ঠুরতার পরিচয় দিয়েছেন বটে, তবে তা তিনি, এটা ছিল তার পুরোপুরি অনিচ্ছাকৃত সত্ত্বেও। ভারত এবং পারস্য অভিযানের সময় যে নিষ্ঠুরতার পরিচয় দিয়েছিলেন, সেখানে উদ্ভূত পরিস্থিতি, হঠাৎ করে ওই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যে কারণে তিনি তড়িৎ সিদ্ধান্ত নিতে যে হয়তো নিষ্ঠুরতার পরিচয় দিয়েছেন। এইখানে যে চিত্র দেখা যাচ্ছে, এই যে কালারে নীল কালার বাদে, এই কালার বাদে আরেকটি কালার দেখা যাচ্ছে, এই কালারটি পুরোটাই ছিল তৈমুরের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত। এত বড় একটা বিশাল সাম্রাজ্যের তিনি নিজে যুদ্ধের মাধ্যমে, তরবারির মাধ্যমে দখল করেছিলেন। সেটা ছিল তার অত্যন্ত দক্ষতা এবং যোগ্যতা পরিচয়। সমরকন্দে যে তিনি একজন মনোরম শহর হিসেবে গড়ে তুলতে স্বপ্ন দেখেছিলেন এবং স্বপ্ন পূরণ করেছিলেন, তারই একটি নিদর্শন এই যে সমরকন্দে তার একটি সমাধির সাথে একটা স্থাপনা। এত সুন্দর সেই মধ্যযুগীয় স্থাপত্য রীতির যে সৌন্দর্য, তাহলে বর্তমান আধুনিক বিশ্বে যদি তিনি জন্মগ্রহণ করতেন বা এরকম সুযোগ পেতেন, তাহলে তিনি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেই শহরটাকে আরো কত উজ্জ্বল করে গড়ে তুলতে পারেন, সেটা আমাদের ভাবনার বিষয়। আশা করি আমার এই আলোচনা থেকে তোমরা সামান্যতম হলেও উপকৃত হয়েছ। এজন্য আমি তোমাদেরকে আমার আলোচনা শোনার জন্য, যদি সামান্যতম উপকৃত হও তাহলে আমার কষ্ট সার্থক হবে। আমি তোমাদেরকে আবারও স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসে থাকার আহ্বান জানিয়ে, পড়াশোনা করার আহ্বান জানিয়ে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করতেছি। ধন্যবাদ সবাই।